This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। চীনের নেতৃত্বে এশিয়া প্রশান্ত মহাসাগরে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট তৈরি হয়েছে। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেছেন। শুনবেন তার দীর্ঘ অভিনয় জীবনের কথা। তার সাথে অভিনয় করেছিলেন বলিউড তারকা শর্মিলা ঠাকুর। কাছে থেকে তিনি দেখেছিলেন এক পরিশ্রমী অভিনেতাকে। শুধু যে মানিকদার ছবি তৈরি কাজ ভালো করেছেন তা তো নয়, আর উনি খাটতেন। এমন যেন নয় যে আমি এত বছর কাজ করেছি তো চোখ বুঝে আমি চলে যাব, সেরকম নয়। উনি সিন পড়তেন, ভাবতেন, সেটার উপরে নানান রকম ভেরিয়েশন আনবার চেষ্টা। গলাটা তো অপূর্ব। প্রান্তিক আয়োজনে থাকছে ইতিহাসের সাক্ষী। তবে শুরুতেই এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মিজানুর রহমান খান। চীন বলছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য জোট গঠনের মধ্য দিয়ে বহুপক্ষীয় বাণিজ্যেরই বিজয় হয়েছে। আসিয়ান জোটের 10টি দেশ ছাড়াও এই চুক্তিতে সই করেছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ RCEP নামে এই জোট ওই অঞ্চলে আমদানি পণ্যের উপর শুল্ক কমিয়ে আনবে। অনেক বিশ্লেষক মনে করছেন এই জোটের মাধ্যমে ভবিষ্যতে এশিয়ার বাণিজ্যে চীনা আধিপত্য জোরদার হবে। নাগোর্নো কারাবাখে 6 সপ্তাহ ধরে চলা এক লড়াইয়ের পর আজারবাইজানের কাছে আরও কিছু এলাকা ছেড়ে দিতে করা শান্তি চুক্তি আর্মেনিয়া মেনে চলছে বলে মনে হচ্ছে। রাশিয়ার মধ্যস্থতায় করা এই চুক্তি মেনে চলার জন্য রোববার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান উত্তর সাইপ্রাসে এসে পৌঁছেছেন এই স্বঘোষিত তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে। তুরস্কই একমাত্র দেশ যারা উত্তর সাইপ্রাসকে স্বীকৃতি দিয়েছে। মিস্টার এরদোয়ান জনবিরল সাবেক পর্যটন অবকাশ কেন্দ্র ভারসাতে পিকনিক করার পরিকল্পনা নেয়ার পর সেটা গ্রিক সাইপ্রিয়ট এবং কিছু তুর্কির মধ্যেও ক্ষোভ সৃষ্টি করেছে। ভারতে দিওয়ালি উৎসবে বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা অমান্য করার পর রোববার সকালে রাজধানী দিল্লি এবং উত্তরাঞ্চলীয় বহু শহর বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে। শনিবার বাজি পোড়ানোর পর বায়ু দূষণের হার গত 4 বছরের মধ্যে সবচেয়ে খারাপ হয়েছে। পার্শ্ববর্তী রাজ্যগুলোতে খড় পোড়ানোর কারণে দিল্লির দূষণ এমনিতেই বিপজ্জনক পর্যায়ে ছিল। জার্মানির অর্থমন্ত্রী বলেছেন করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আরোপ করা বিধিনিষেধ আরও 4-5 মাস জারি রাখতে হবে। পিটার আল্টারমায়ার এক সাক্ষাৎকারে বলেন, সাম্প্রতিককালে গৃহীত পদক্ষেপের পরেও পরিস্থিতির উন্নতি হয়নি। বিবিসি বাংলার রাতের আয়োজন পরিক্রমা শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে FM তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। বাংলাদেশে প্রথম কোভিড শনাক্ত হওয়ার 9 মাস পার হয়ে গেছে। এর মধ্যে 6000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই হাসপাতালে। তবে আগের তুলনায় কোভিড রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। আরও শুনুন মুন্নি আক্তারের কাছে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক দেয়া কোভিড আক্রান্তের পরিসংখ্যান বলছে গত কয়েকদিনে করোনা ভাইরাসের সংক্রমণের হার কিছুটা বেড়েছে। এর আগে আক্রান্তের হার 10% নামলেও এটি এখন 14% কোটায় পৌঁছেছে। তবে প্রাণহানি আগের তুলনায় কিছুটা কমেছে। রোগীরা বলছেন মারাত্মকভাবে আক্রান্ত না হলে কেউ হাসপাতালে যান না। এমনই একজন সালে মোহাম্মদ আরিফ। তিনি বলেন বেশ জটিল অবস্থার মুখে পড়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আমারটা একটু সিভিয়ার হয়ে গিয়েছিল, কারণ আমার 10% লাংস ড্যামেজ ছিল, প্লাস ফুসফুসে কিছু পানীয় জমে গিয়েছিল। তো
আমি প্রথম 4-5 দিন অক্সিজেন সাপোর্টে ছিলাম, আর যেহেতু আমি সিভিয়ার ছিলাম তো আমার কেয়ারটা একটু বেশিই ছিল। একই ধরনের মত দিয়েছেন চিকিৎসকরাও। কারণ হিসেবে তারা বলছেন, কোভিড শুরুর প্রথম দিকে হাসপাতালগুলো রোগী সামাল দিতে না পারা এবং অব্যবস্থাপনার কারণে রোগীরা হাসপাতালমুখী হতে চায় না। এছাড়া রয়েছে সংক্রমণের আতঙ্ক। তারা বলছেন, বর্তমানে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের মধ্যে বেশিরভাগেরই অবস্থা গুরুতর। ঢাকা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সার্জন ডক্টর লুবনা আফরোজ ইভা বলেন, কোভিড আক্রান্ত রোগীর চিকিৎসার ক্ষেত্রে জাতীয় স্বাস্থ্য নির্দেশনা মেনে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন না আসলেও আগের তুলনায় এখন তাদের মনোবল অনেক বেশি দৃঢ়। কিছু কিছু সিমটম রোগীদের নতুন নতুন হয়, মেডিসিনে তো একটা ব্যাপক কোনো পরিবর্তন, কারণ করোনা তো ইফেক্টিভ করে মেডিসিন বেরই হয়নি। সবকিছু আসলে চেষ্টা হচ্ছে আর কি, খুব একটা এমন কোনো কিছু পরিবর্তন হয়ে যায়নি। ম্যানেজমেন্টে যেমন ছিল তেমনই, জাস্ট এখন একটু কনফিডেন্স বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর মির্জাদি সেব্রিনা ফ্লোরা বলেন, সংক্রামক রোগের চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকদের মধ্যে অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস দুটোই বেড়েছে প্রযুক্তির ব্যবহারও। এছাড়া প্রতিনিয়তই চিকিৎসকদের কোভিড বিষয়ে প্রশিক্ষণ এবং নতুন তথ্য জানানো হচ্ছে, যা দ্বিতীয় ঢেউ সামাল দিতে সহায়ক হবে বলে মনে করেন ডক্টর সেব্রিনা ফ্লোরা। করোনা এমন একটা ডিজিজ, সেখানে কিন্তু ট্রিটমেন্টের আসলে খুব নতুন কিছু নেই। যে সমস্ত ঔষধপত্র ব্যবহার করা যায় সেগুলো সবই হচ্ছে পরীক্ষিত না যে এগুলোই এই রোগের জন্য চিকিৎসা। আগে আমরা এতটা টেকনোলজি ডিপেন্ডেন্ট ছিলাম না ইন টার্মস অফ এডুকেশন। এখন যেমন আমাদের রেগুলারই অনলাইন মিটিং হচ্ছে, অনলাইন প্রশিক্ষণ হচ্ছে, যে কোনো জায়গায় আটকে গেলে অনলাইন ডিসকাশন হচ্ছে, এবং এই দেশের সাথে বাইরের দেশে আমাদের যত ডক্টররা আছে, বিশেষ করে বাঙালি ডক্টরদের সাথে যারা বিভিন্ন দেশে কাজ করছে তাদের সাথে কমিউনিকেশন করা, এই জিনিসগুলো কিন্তু এই সিচুয়েশনে আগের থেকে বেশি ইউজড হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মীদের যে অভিজ্ঞতা সেটা আসলে হাসপাতালে ভর্তি রোগীর ক্ষেত্রেই কাজে লাগবে। কিন্তু যারা হাসপাতালে চিকিৎসা নিতে যান না তারা এই দক্ষতার সুফল পাবে না। আর এই হার 90%। কারণ হাসপাতালে সেবা নিতে যায় গুরুতরভাবে আক্রান্ত 6 থেকে 7 ভাগ মানুষ। শুনছিলেন মুন্নিয়া আক্তারের প্রতিবেদন ঢাকা থেকে। যেমনটা একটু আগে বলছিলাম, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। গত মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। মাঝখানে শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও তার অন্যান্য শারীরিক জটিলতা ক্রমশই বাড়তে থাকে। আজ স্থানীয় সময় দুপুরবেলা তিনি প্রাণত্যাগ করেন। মিস্টার চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্র জগতে পদচারণা করেছেন 60 বছরেরও বেশি সময় ধরে। এ সময় তিনি 200-রও বেশি ছবিতে অভিনয় করেন। তার এই বর্ণাঢ্য কর্মময় জীবনের দিকে ফিরে তাকিয়েছেন সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। এই গানটি যখন সত্যজিৎ রায় তাঁর অপুর সংসার ছবিতে ব্যবহার করেছিলেন, তখনও এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়ে ওঠেনি। বাংলাদেশ রাষ্ট্রও তখন তৈরি হয়নি। ছবিটির ওই দৃশ্যে বন্ধুর বোনের বিয়েতে খুলনা যাচ্ছিলেন অপু। একটি নৌকায় চেপে যাওয়ার সময় আনমনেই বাঁশিতে এই সুর তুলেছিলেন অপু। ওই অপুর সংসার ছবিতেই সৌমিত্র চ্যাটার্জির প্রথম পর্দায় আবির্ভাব। অথচ ছবিতে তার প্রথম সংলাপটাই ছিল বিদায় নেওয়ার। আচ্ছা চলি স্যার, কিন্তু গ্র্যাজুয়েটটা হয়ে থাকতে পারলে ভালো। ওই ছবির পরে সৌমিত্র চ্যাটার্জির আর চলচ্চিত্র জগৎ থেকে বিদায় নেওয়া হয়নি। কিন্তু চলচ্চিত্র জগতে এসেছিলেন কিভাবে, সে কথা বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন সৌমিত্র চ্যাটার্জি। যখন উনি তৃতীয় ভাগ করবেন, অর্থাৎ অপুর সংসার, যাতে যুবক অপুর দরকার হবে, সেটা যখন করবেন বলে মনস্থির করেন, তখন আমাকে খবর দেন এবং আমি ওর কাছে যাই। এবং আরও অনেক পরে আমি জেনেছিলাম যে মোটামুটি আমাকে দেখার পর উনি ঠিক করেছিলেন যে তাহলে যুবক অপুর ভূমিকায় অভিনয় করার মতন কোনো একজনকে পাওয়া যাবে। এই ভেবে উনি আরও স্থির করেন যে তিনি তৃতীয় ভাগও করবেন। সত্যজিৎ রায়কে নিয়ে সৌমিত্র চ্যাটার্জি মানিকদার সঙ্গে এই নামে একটি বইও লিখেছিলেন। তার ইংরেজি অনুবাদটির নাম দ্য মাস্টার অ্যান্ড আই। তার মানিকদা যেমন ছবির খুঁটিনাটির ব্যাপারে ভীষণ পার্টিকুলার ছিলেন, তার সঙ্গে কাজ করা অভিনেতাদেরও একইভাবে তৈরি করে নিতেন তিনি। সত্যজিৎ রায়ের পরিচালনায় ফেলুদা হোক বা অন্যান্য চরিত্রের থেকেও সৌমিত্র চ্যাটার্জি অনেক বেশি কাজ করেছেন অন্য পরিচালকদের ছবিতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগের প্রধান মধুজা মুখার্জি বলছিলেন, সৌমিত্র চ্যাটার্জির এক বিরল দক্ষতা ছিল যে একই সময়ে করা সত্যজিৎ রায়ের ছবি আর অন্য পরিচালকের ছবিতে তিনি দুটো ভিন্ন ধরনের চরিত্র চিত্রণ করতে পারতেন। সত্যজিৎ
রায় তো মেটিকুলাসলি প্ল্যান করতেন। সুপ্রিত রায় রীতিমতো বলে দিচ্ছেন যে আছে এটা করোনার দিকে তাকাও। কিন্তু পপুলার ছবির ডিরেক্টররা সবসময় যে এতটা মেটিকুলাসলি কাজ করেন তা তো নয়। তো সেই ক্ষেত্রে অ্যাক্টররা কিন্তু নিজেদের মতন করে একটা রোলকে বোঝার চেষ্টা করেন এবং অবভিয়াসলি সে নিজের সময় থেকেই এই চরিত্রের যে খুঁটিনাটিগুলো আছে সেগুলো সে নেবে। আমার মনে হয় সেজন্যই পপুলার ছবিগুলো ইন্টারেস্টিং, কারণ সেক্ষেত্রে সৌমিত্রের নিজের ভাবনা গুরুত্বপূর্ণ হয়ে যায়। সিনেমায় বেশি কাজ করলেও তার প্রথম ভালোবাসা থেকেছে নাটকের মঞ্চ। পৃথিবীর নানা দেশে ঘুরে বেরিয়েছেন তার নাটক মঞ্চস্থ করতে। লন্ডনের বিবিসি বাংলার স্টুডিওতেও গিয়েছিলেন তার টিকটিকি নাটকটি উপস্থাপন করতে। এই দেখো অভিধানগুলো উড়ে যাক ঝরা পাতার মতো। কিং লিয়ারের আদলে তৈরি বাংলা নাটক রাজা লিয়ার সৌমিত্র চ্যাটার্জির জীবনের শেষ দিকের নাটক। প্রথম থেকেই সেটির নির্দেশক পরিচালক সুমন মুখার্জি। সৌমিত্রদা একদম ভাষার ভেতরের স্থাপত্যটাকে যেন খুঁড়ে বার করে আনতো। ওনার ক্রমাগত অনুশীলন এই রহস্যের পেছনে রয়েছে যে উনি ক্রমাগত কিন্তু অনুশীলনের ভীষণ বিশ্বাস। সবসময় সংলাপ নিয়ে অনুশীলন করা, সেটাকে বারবার পাঠ করা, একটা দিক দিয়ে মেধা, একটা দিক দিয়ে তার প্রতিভা এবং তার সঙ্গে সঙ্গে ক্রমাগত অনুশীলন। নাটক ছিল প্রথম, আর সৌমিত্র চ্যাটার্জির দ্বিতীয় প্রেম ছিল সাহিত্য। তিনি এবং নির্মাল্য আচার্য তৈরি করেছিলেন এক্ষণ পত্রিকাটি। সৌমিত্র চ্যাটার্জি পত্রিকার জন্য লিখতেন যেমন, তেমনি বিজ্ঞাপন জোগাড় করতেও বেরোতেন সেই সময়ের মহাব্যস্ত নায়ক। পত্রিকার জন্য যেমন সিরিয়াস প্রবন্ধ লিখতেন, তেমনি লিখেছেন অসংখ্য কবিতা। প্রকাশিত হয়েছে তার কবিতার আর নাটকের বই, আর আবৃত্তি তো করতেনই। চারিদিকে জীবনের সমুদ্র সফিন, আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা। কলকাতা থেকে সংবাদদাতা অমিতাভ ভট্টশালী জানাচ্ছিলেন প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের কর্মময় জীবন সম্পর্কে। 1959 সালে প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের অপুর সংসার ছায়াছবি দিয়ে চলচ্চিত্র দুনিয়ায় একসাথে পা রাখেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শর্মিলা ঠাকুর। এরপর এই দুজন একে একে বহু ছবি করেন একসাথে। পেশাগত জীবনের বাইরেও গড়ে ওঠে হৃদ্যতা, এক বন্ধন যা ছিন্ন হলো আজ এত বছর পর। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে কাজ করা, তাকে কাছে থেকে দেখার অভিজ্ঞতা আমাকে বলছিলেন শর্মিলা ঠাকুর। আমার সবচেয়ে প্রথমে মনে হচ্ছে যে ওনাকে রিপ্লেস কে করবে, কেউ তো নেই এখন। মানে ওনার মতন একটা বিরাট জ্ঞানী মানুষ, শুধু নট দ্যাট হি ওয়াজ অনলি অ্যান অ্যাক্টর, উনি লিখতেন, কবিতা লিখতেন, আঁকতেন, আর রেসিটেশন তো সবাই জানে। আমি তো সকাল থেকে ওনার রেসিটেশন শুনছি, মানে সেটা কি দারুণ। তো মানে এত লেগেসি, একটা বিরাট লেগেসি উনি ছেড়ে যাচ্ছেন। আবার দুটো বাংলার, মানে বাংলাদেশ আর কলকাতার, মানে সব জায়গায় যেখানেই বাঙালিরা রয়েছে তাদের মনের মধ্যে উনি বেঁচে থাকবেন। 1959 সালে অপুর সংসার ছবি দিয়ে চলচ্চিত্র জগতে আপনার পদার্পণ। সৌমিত্র চট্টোপাধ্যায়েরও সেটা ছিল প্রথম ছবি। দুজনেরই অভিজ্ঞতা ছিল কম। দুজনেরই ছবি, ওনারও প্রথম ছবি, আমারও প্রথম ছবি। তো সহশিল্পী হিসেবে আপনি তখন তাকে কেমন দেখেছিলেন? আমার তখন বয়স অনলি 13 আর ওর 23। উনি এক্স্যাক্টলি আমার জন্মদিন ডিসেম্বরে, ওনার জন্মদিন জানুয়ারিতে। তো প্রথম থেকেই আই লুকড এট হিম অ্যাজ আ ফ্রেন্ড। আর ওই একটা মুচকি হাসি, মনে হয় যে একটা কিছু মিসচিভাস জিনিস ভাবছেন উনি, ইউনো। সো দ্যাট চার্মিং স্মাইল উইচ ইজ হিজ সিগনেচার এক্সপ্রেশন একটা। এখনো যখন দেখছি অনেক ছবিতে সেই এক হাসিটা রয়েছে। তো সেরকম ভাবেই আমাদের বন্ধুত্ব, আর ছবির মাধ্যমে ওই দারুণ ডায়ালগ যেগুলো আমরা বলেছি ওখানে, মানে ইমর্টাল সিনস, যেখানে অপু এসে বলছে তোমার অনুশোচনা হয় না, আমি বলছি অত শক্ত কথা বুঝি না, অ্যান্ড দেন হি সেজ আফসোস বোঝো আফসোস। দেন আই সে অফকোর্স আমি তাহলে একটা বড় লোককে বিয়ে করতে পারতাম, তারপর পায়ের উপর পায়ে তুলে থাকতে পারতাম। দেন হি কুইকলি ট্রাইস টু গো আউট এন্ড গেট সাম ওয়ার্ক, মানে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তো আমি ওকে আবার ফেরত আনছি, তারপর বলছি যে তুমি তাহলে, আমি একটা কথা বলি, তুমি তোমার টিউশনটা ছেড়ে দাও, তাহলে আমার গরিব বর তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে, আর তাহলে আমার কোনো অনুশোচনা থাকবে না। And then there is another scene where he comes and says, because he's writing a book, একটা বই লিখছে ও, তো আমি ডেডিকেট, আমি উৎসর্গ করব। আমি বলছি কি স্বর্গ? ও বলছে টু মাই ওয়াইফ। আমি বলছি ওয়াইফ মানে জানি। ও বলছে তুমি জানো না, আমি জানি। মানে লুক এট দ্য ওয়ার্ডস, ইট ইজ সো বিউটিফুল।
তোমার চোখে কি আছে বলো, কাজল, এই লাইনগুলো আমাদের একটা কালেকটিভ মেমোরির মধ্যে একেবারে সিমেন্টেড হয়ে গেছে, গেঁথে রয়েছে। হি ওয়াজ ভেরি ইন্টারেস্টেড ইন স্পোর্টস, সেজন্য টাইগারের সঙ্গে তুমুল ঝগড়া হতো সিলেকশনের উপরে, কে কোথায় খেলছে, কেমন খেলছে, মানে একটা পারিবারিক বন্ধনও তৈরি হয়ে গেছিল। হ্যাঁ, একেবারে একেবারে। তো এই অপুর সংসারের পরেও আপনারা দুজনে একসাথে অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন। অপুর সংসারের পরে দেবী করলাম, তারপরে এই যে গোয়ালার গলি, বর্ণালী, এই সময়টাতে এই যে ছবিগুলো করা হলো, মানে এর মধ্যে দিয়ে তার যে অভিনেতা হিসেবে তার যে পরিবর্তন, তার যে মেটামরফোসিস, সেটা আপনার মানে সেটা কতটুকু আপনি খেয়াল করেছেন? আমি বর্ণালীতে এই দেখলাম কিছুদিন আগে, এই লকডাউনে আমি আমার সব পুরনো ছবিগুলো দেখছিলাম। কি দারুণ, মানে মানিকদা ছাড়াও ওনার অন্য ছবিতে খুব ভালো অভিনয়। শুধু যে মানিকদার ছবিতে উনি কাজ ভালো করেছেন তা তো নয়, অনেক ছবিতে আর ছোট ছোট চরিত্রে, তারপর আবার অরণ্যে, প্রত্যেক ছবিতে ভালো অভিনয়। আর উনি খাটতেন, এমন যেন নয় যে আমি এত বছর কাজ করেছি তো চোখ বুঝে আমি চলে যাব, সেরকম নয়। উনি সিন পড়তেন, ভাবতেন, সেটার উপরে নানান রকম ভেরিয়েশন আনবার চেষ্টা, সবকিছু। আর গলাটা তো অপূর্ব। অপুর সংসারের পরেও সত্যজিৎ রায় তার বহু ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়েছেন। এই যে বারবার করে একজন পরিচালক একজন অভিনেতার কাছে বারবার করে যাচ্ছেন, তাকে কাস্ট করছেন, এর পেছনে কি কারণ থাকতে পারে? ওটা তো আছেই, যেমন কুরুসাওয়া বা অন্য অন্য ডিরেক্টর, তাদের একটা অল্টার ইগো। সৌমিত্র ওয়াজ মানিকদার অল্টার ইগো। সৌমিত্রর সঙ্গে রিলেশনশিপ ছিল, বলা যায় বাবা আর ছেলের যেরকম থাকে। অসাধারণ শ্রদ্ধা করতেন সৌমিত্র। অনেক সময় কাজ না থাকলেও সেটে যেতেন, আড্ডা মারতে ওনার ঘরে যেতেন, বাড়িতে যেতেন। মানিকদা তপন সিনহার সঙ্গেও খুবই একটা ঘনিষ্ঠভাবে কাজ করেছেন, ঘনিষ্ঠভাবে। ইয়েস। প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে স্মৃতিচারণা করছিলেন শর্মিলা ঠাকুর। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের আয়োজন পরিক্রমা। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। এবার আজ রাতের অন্য আয়োজন। ইতিহাসের সাক্ষী। আজ আমরা ফিরে তাকাবো 1982 সালের অবিশ্বাস্য এক ঘটনার দিকে। স্টিফেন ক্যালাহান নৌকা নিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছিলেন। এক রাতে তার নৌকাটি কিছু একটার সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যেতে শুরু করল। জীবন বাঁচাতে তিনি উঠে পড়েন রাবারের তৈরি একটি ভেলায়। কিন্তু কেউ জানতো না তিনি কি সমস্যায় পড়েছেন। পরের 2 মাস ভাসতে ভাসতে তিনি চলে যান আরও 2000 মাইল দূরে। কিন্তু কিভাবে বেঁচেছিলেন তিনি, সেই বিস্ময়কর গল্পই তিনি শুনিয়েছেন বিবিসির অ্যালেক্স লাস্টকে। তার সেই প্রতিবেদন পরিবেশন করছি মিজানুর রহমান খান। The night I lost the boat, it was blowing up into a gale. ওই রাতে নৌকাটি ঝড়ের কবলে পড়েছিল। ঘুমানোর জন্য আমি শুয়ে পড়েছিলাম। প্রায় 1 ঘন্টা পর নৌকাটির এক পাশে খুব জোরে একটা শব্দ হলো। দেখলাম নৌকার ভেতরে পানি উঠছে। আমার মনে হলো নৌকাটি তলিয়ে যাচ্ছে। কিন্তু ভাগ্য ভালো যে প্রচণ্ড বাতাসের মধ্যে নৌকাটির সামনের অর্ধেক পানিতে ডুবে গেলেও পেছনের অর্ধেকটা ছিল সামান্য ওপরে। এত দ্রুত পানি উঠছিল যে আমি নৌকাটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। নৌকায় থাকা একটি প্লাস্টিকের ভেলা ফুলিয়ে আমি পানিতে লাফ দিয়ে পড়ি। আমি তখন আটলান্টিক মহাসাগরের মাঝখানে। ভেলার মধ্যে তেমন কিছু না থাকায় আমার বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না। আমি তখন ডুবন্ত নৌকাটি থেকে খাবার দাবার ও স্লিপিং ব্যাগের মতো কিছু জিনিস নেয়ার চেষ্টা করি। সমুদ্রের ঢেউ এসে ভেলার উপরে আছড়ে পড়ছিল। ভয় হচ্ছিল একটা বড় ঢেউ এসে হয়তো ভেলাটাকে ছিঁড়ে ফেলবে। একসময় দেখলাম যে আমি নৌকাটি থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। স্টিভ ঠিক জানেন না সেদিন তার নৌকাটি কিসের সঙ্গে ধাক্কা খেয়েছিল। হয়তো তিমি মাছ কিংবা হাঙরের সঙ্গেও হতে পারে, সেটা কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে তিনি তখন ক্যানারি আইল্যান্ডের উপকূল থেকে 800 মাইল পশ্চিমে সমুদ্রের মাঝখানে, এবং তিনি যে একটা সমস্যায় পড়েছেন সে কথা কেউই জানে না। Now what? I'm in the middle of the Atlantic Ocean. Basically all the old rules of your life, everything you thought was এখন আমি কি করব? আমি তো আটলান্টিকের মাঝখানে।
আমার জীবনে যা কিছু স্বাভাবিক ছিল তার কিছুই তো এখন নেই। অনেকেই এরকম সংকটের প্রাথমিক ধাপ কাটিয়ে উঠতে পারেন, কিন্তু পরের দিকে তাদের আর বেঁচে থাকা সম্ভব হয় না। নৌকোটি যখন ডুবে যাচ্ছিল, আমার মনে হয়েছিল যে আমি হয়তো মারা যাব। তখন অনেক কিছুই মনে পড়তে লাগলো। পেছনে ফেলে আসা জীবনের কথা, আমি যত ভুল করেছি, আমার যত ব্যর্থতা, সম্পর্ক করার ক্ষেত্রেও আমি ভালো ছিলাম না, অর্থকড়িও তেমন রোজগার করতে পারিনি। ভাবলাম, এখানে আমি বেঁচে থাকব কিভাবে? সমুদ্র তো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির মতো। স্টিভের ভেলাটি তখন সমুদ্রের ঢেউ আর বাতাসের সাথে ধীরে ধীরে পশ্চিম দিকে ভেসে যেতে লাগলো। তার বেঁচে যাওয়ার একমাত্র সম্ভাবনা ছিল পাশ দিয়ে যাওয়ার সময় কোনো জাহাজ থেকে যদি তাকে কেউ দেখতে পায়, অথবা ভাসতে ভাসতে তিনি যদি ক্যারিবীয় কিংবা দক্ষিণ আমেরিকার কোনো দেশে গিয়ে পৌঁছান। কিন্তু সমস্যা হলো, তিনি তো তখন 2000 মাইল দূরে চলে গেছেন। এর আগেও আটলান্টিক সাগর পাড়ি দিয়েছেন স্টিভ। এই সমুদ্র যাত্রার ঝুঁকিগুলির কথাও তার জানা ছিল। এবারেও তার প্রস্তুতি ছিল ভালো, কিন্তু তার সঙ্গে জরুরি যেসব জিনিসপত্র ও খাবার দাবার ছিল সেগুলি খুব দ্রুত ফুরিয়ে যেতে লাগলো। এরকম অবস্থায় বেঁচে থাকতে পারাই ছিল তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। Keeping warm enough was a real issue for me for the first half of the voyage at night. রাতের প্রথম ভাগে নিজেকে যথেষ্ট উষ্ণ রাখাই ছিল আমার জন্য সবচেয়ে কঠিন কাজ, কারণ আমার শরীর ভিজে গিয়েছিল, বাতাসও বইছিল খুব জোরে। হাইপোথার্মিয়ায় আক্রান্ত হলে অল্প কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হতে পারে। খুব ভাগ্যবান হলে এরকম পরিস্থিতিতে আপনি হয়তো পানি ছাড়া 10 দিন বেঁচে থাকতে পারবেন। পানি সংগ্রহ করতে আমার খুবই সমস্যা হচ্ছিল, কারণ বৃষ্টি হচ্ছিল খুব কম। Everything that floats in the ocean becomes an island, develops its own ecology, grows barnacles and এক পর্যায়ে আশপাশে আগাছার মতো যা কিছু ভাসছিল সেটা এমন এক পরিবেশ তৈরি করলো যে সেখানে মাছের আনাগোনা শুরু হলো, ছোট বড় নানা রকমের মাছ। আমি তখন মাছ ধরতে চেষ্টা করলাম। ছোট মাছগুলোও ছিল কয়েক ফুট লম্বা। আমার সাথে যে স্পিয়ার গান বা বর্ষা নিক্ষেপের বন্দুক ছিল, সেটা দিয়ে মাছ ধরতে চেষ্টা করলাম। এই কাজটা খুব সহজ ছিল না। 14 দিনের মাথায় আমি প্রথম মাছ ধরতে পারলাম। মনে হলো পরিবেশ পরিস্থিতির সঙ্গে আমি হয়তো এভাবেই খাপ খাইয়ে নিতে শুরু করেছি। বেঁচে থাকার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। By the time I caught one after 2 weeks, I was pretty hungry. And fortunately, the Dorado were quite delicious. But over time, 2 সপ্তাহ পর আমি যখন মাছ ধরলাম, ততক্ষণে আমি খুবই ক্ষুধার্ত হয়ে পড়েছি। তার মধ্যে একটা মাছ, ডোরেডো, ছিল খুবই সুস্বাদু। কিন্তু সময় যত পার হয়ে যেতে লাগলো, আমি ততই এর প্রতি আগ্রহ হারিয়ে ছোট ছোট মাছের প্রতি আকৃষ্ট হতে লাগলাম। এই মাছগুলো একটু লবণাক্ত ছিল। আমার শরীর ততদিনে জেনে গিয়েছিল যে বেঁচে থাকার জন্য আমার কী ধরনের মিনারেল, ভিটামিন আর প্রোটিনের দরকার। কিন্তু এসব মাছ থেকে আমি যথেষ্ট পুষ্টি পাচ্ছিলাম না। আমার ওজন 1/3 কমে গেল। টানা কয়েকদিন ধরে ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত স্টিভের সামনে তখনও অনিশ্চিত ভবিষ্যৎ। তিনি জানেন না এরপরে তার জন্যে কি অপেক্ষা করছে। সমুদ্রই তখন তার কাছে নতুন এক বিশ্ব। When you're in the middle of the ocean like that, you're really more remote from humanity than an astronaut circling the globe. There's no আপনি যখন মহাসমুদ্রের মাঝখানে, তখন তো আপনি নভোচারীদের চেয়েও মানব সভ্যতা থেকে অনেক বেশি দূরে। এরকম একটা অবস্থায় অতীত বা ভবিষ্যতের কোনো অর্থ নেই। আপনাকে শুধু বর্তমান নিয়েই ভাবতে হবে। চারপাশে আমি যা দেখছিলাম তা ছিল এক বিস্ময়কর ঘটনা। যেসব মাছ ছোটাছুটি করছিল সেগুলো দেখতে দারুণ ছিল। আমি তাদেরকে এক এক করে চিনতে শুরু করলাম। যে ডোরেডো মাছ আমাকে পুষ্টি জুগিয়েছে, আমার সঙ্গী হয়ে উঠেছে, সেগুলোকে আমি আলাদা করে চিনতে লাগলাম, তাদের আচরণ, তাদের রং ইত্যাদি ইত্যাদি। একটা বড় মাছ ছিল, সেটা দুপুরবেলায় আসতো এবং ভেলাটিকে ঠেলে নিয়ে যেত। আমার কাছে এগুলোকে আধ্যাত্মিক প্রাণী বলে মনে হতো। সত্যিই অসাধারণ এই প্রকৃতি। এই সমুদ্রের বুকেই দিনের পর দিন কাটিয়েছেন স্টিভ। তার মাথার উপরে ছিল বিশাল আকাশ। সমুদ্রের পানিতে সেই আকাশ প্রতিফলিত হতো। কখনো কখনো রাতের বেলায় সমুদ্রের পানি থেকে এমনভাবে আলো নির্গত হতো যে মনে হতো চারিপাশে অগণিত জোনাকি পোকা উঠছে। এই আলোতে দেখা যেত ডলফিন আর নানা ধরনের মাছ
ঘুরে বেড়াচ্ছে। স্টিভ কখনো কখনো তার দিকে হাঙ্গরও ছুটে আসতে দেখেছেন। এভাবে কয়েক সপ্তাহ কেটে গেল। এর মধ্যে তিনি তার পাশ দিয়ে জাহাজ যেতেও দেখেছেন, কিন্তু তারা কেউই তাকে দেখতে পায়নি। এর মধ্যেই ঘটল এক বিপর্যয়কর ঘটনা। I had a really big accident on the 43rd day that almost did me in, and the Dorado basically snapped the shaft of the spear right in half. 43তম দিনে আমি এক বড় দুর্ঘটনার মুখোমুখি হলাম। একটা ডোরেডো মাছ এসে আমার ভেলাটিকে এমনভাবে আঘাত করল যে ভেলার নিচের দিকে মুখের সমান বড় একটা গর্ত তৈরি হয়ে গেল। সেখান দিয়ে খুব দ্রুত পানি উঠতে লাগলো। এটা ঠিক করতে অনেক কষ্ট হচ্ছিল। প্রথম 10 দিন নানা রকমের জোড়াতালি দিয়ে কাটালাম। এরপর আমি সত্যি ভেঙে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছিলাম যে আমার জীবন বুঝি শেষ হয়ে এসেছে, এবং সেটা মেনে নিয়েছি। আমি দেখলাম একটি হাঙ্গর ভেলার চারপাশে দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছে। এভাবে আরও কিছুদিন সপ্তাহ চলে গেল। এর মধ্যে স্টিভ কিছু পাখি দেখতে পেলেন, যা কিনা তাকে আশেপাশে কোথাও স্থলভূমির ইঙ্গিত দিচ্ছিল। সমুদ্রে ভাসমান জীবনের 75তম রাতে তিনি দেখতে পেলেন ছোট্ট একটি ক্যারিবীয় দ্বীপ। পরের দিন জেলেরা এসে তাকে উদ্ধার করল। I saw this little island, Marie Gallant, just off of Guadeloupe in the Caribbean. It's probably 5 or 10 miles out. আমি গুয়াডালুপ দ্বীপটিকে দেখতে পেলাম। কোরাল রিফের পাশাপাশি দেখলাম ছোট ছোট কিছু ভবনের সারি। ভেলার চারপাশে ডোরেডো মাছ সহ সামুদ্রিক যে পরিবেশ ছিল, সেটাই আমাকে শেষ পর্যন্ত বাঁচিয়ে দিল। মাছ খাওয়ার জন্য সেখানে জড়ো হয়েছিল কিছু পাখি। স্থানীয় জেলেরা দূর থেকে দেখতে পেলেন যে পাখিগুলো সমুদ্রের ওপরে উড়ছে। এ থেকে তারা বুঝতে পারলেন যে এখানে মাছ আছে। তারা যখন মাছ ধরতে এলো, তখন আমাকেও দেখতে পেল। এটা ছিল খুবই আবেগময় ঘটনা, খুবই তীব্র, একই সঙ্গে আনন্দের। আমি যখন তীরে গিয়ে পৌঁছালাম, মনে হলো নতুন করে আমার জন্ম হয়েছে। আমি আবার মানুষের কণ্ঠ শুনতে পেলাম। এটা ছিল স্বর্গীয় এক ঘটনা। সুস্থ হওয়ার পর আবারও সমুদ্রে ছুটে গিয়েছিলেন স্টিভ ক্যালাহান। ৭৬ দিন ভেসে থাকার অভিজ্ঞতার উপর তিনি একটি গ্রন্থ রচনা করেছেন। এর কয়েক বছর পর নির্মিত হয় লাইফ অফ পাই সিনেমাটি, যেখানে একই ধরনের কাহিনী তুলে ধরা হয়েছে। তার কাছ থেকে ছবিটির ব্যাপারে পরামর্শ চাওয়া হয়েছিল। স্টিভ বলেছেন, প্রতিদিনই তার এই অবিশ্বাস্য সমুদ্র যাত্রার কথা মনে পড়ে। I am very grateful for having had the experience because স্টিভ ক্যালাহান বলছেন তিনি খুবই কৃতজ্ঞ যে তার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল। এখান থেকে তিনি এমন কিছু জিনিস শিখতে পেরেছেন যা হয়তো আর কোনোভাবেই তার জানা হতো না। এই ঘটনা তাকে জীবনের অনেক কিছু দেখিয়ে দিয়েছে। ইতিহাসের সাক্ষীর এই পর্বটি পরিবেশন করলেন মিজানুর রহমান খান। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন, বিবিসি বাংলা আপনার সাথেই আছে। আপনাদের এই সুযোগে জানিয়ে রাখি, বিবিসি বাংলার রেডিও অনুষ্ঠান দুটি শর্টওয়েভেও কিন্তু শোনা যাচ্ছে। বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 আর ভারতীয় সময় সন্ধ্যে 7টায় প্রবাহ প্রচারিত হচ্ছে 9510, 9900 আর 11750 কিলোহার্টজে, যথাক্রমে 31, 31 এবং 25 মিটার ব্যান্ডে। আর বাংলাদেশ সময় রাত 10:30 আর ভারতে রাত 10টায় পরিক্রমা প্রচারিত হচ্ছে 7265 এবং 9585 কিলোহার্টজে, যথাক্রমে 41 ও 31 মিটার ব্যান্ডে। এবারে অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আপনাদের আরেকবার জানিয়ে রাখছি। চীনের নেতৃত্বে এশিয়া প্রশান্ত মহাসাগরে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট তৈরি হয়েছে। চীন বলছে এর মধ্য দিয়ে বহুপক্ষীয় বাণিজ্যেরই বিজয় হয়েছে। আসিয়ান জোটের 10টি দেশ ছাড়াও এই চুক্তিতে সই করেছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেছেন। তার বয়স হয়েছিল 85 বছর। গত মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।
নাগোর্নো কারাবাখে 6 সপ্তাহ ধরে চলা এক লড়াইয়ের পর আজারবাইজানের কাছে আরও কিছু এলাকা ছেড়ে দিতে করা শান্তি চুক্তি আর্মেনিয়া দৃশ্যত মেনে চলছে বলেই মনে হচ্ছে। আর এরই সঙ্গে শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রবাহ শুনতে পাবেন আগামীকাল বাংলাদেশের সময় সন্ধ্যে 7:30 আর ভারতে সন্ধ্যে 7টায়। শুনবেন আশা করে বিবিসি লন্ডন স্টুডিও থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। শুভরাত্রি। There are no programs on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.